বিজেপির সভামঞ্চে আগুন, ভাঙচুরের অভিযোগ। বেহালার শখের বাজারে তুলকালাম ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বিজেপির একটি সভামঞ্চ এবং সেই সভামঞ্চে ভাঙচুরের অভিযোগ সামনে আসে। বেহালার শখের বাজারে এই নিয়েই তুলকালাম। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ বাহিনী। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, ঠিক কি ঘটেছে, কি ঘটনা? প্রিয়াঙ্কা, দেখো, শখের বাজারের মোড়েই ঠিক একটি বিজেপির সভা করে বলে প্যান্ডেল করেছিল এবং লোকজনও আসতে শুরু করেছিল। সেই সময় যেটুকুনি জানা যাচ্ছে, বিজেপির কর্মীদের এখন এই মুহূর্তে বিজেপি নেতা কিংবা মন্ত্রী কিংবা কাউকে পাওয়া যাচ্ছে না। যেটুকুনি জানা যাচ্ছে যেহেতু ওখানকার কাউন্সিলর এবং চেয়ারম্যান, যে ওদের বক্তব্য, বিধায়কের বক্তব্য, পাশেই একটি ক্লাব আছে, যে ক্লাবের একটা স্পোর্টস অনুষ্ঠান হচ্ছে, সেখানে নাকি বিজেপির লোকেরা কোনো নেতা আছে সে নাকি গালিগালাজ করেছে এবং যে টিএমসি পার্টি অফিস আছে সেখানে নিয়ে একটি গালিগালাজ করেছে। এই গালিগালাজ যখন করেছে তখন ক্ষিপ্ত হয়ে গেছে এলাকার লোকেরা। সেই লোকেরা এসে সঙ্গে সঙ্গে ওই যেখানটায় সভা হচ্ছিল সেইখানে চেয়ার ভাঙচুর করে এবং মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে ঘটনাস্থলে আসে একটি দমকল বাহিনী, এসে আগুন নেভায় এবং পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, এসে নিয়ন্ত্রণ আনে। তারপরে বিজেপি এবং তৃণমূলের বিজেপির লোকেরা এখান থেকে পালিয়ে যায়। বিজেপির কোনো লোককে এখনো পাওয়া যায়নি এবং তারপরে যে তৃণমূলের বিধায়িকা আছে রত্না চ্যাটার্জি এবং এখানকার সুদীপ পল্লী কাউন্সিলর এবং অন্যান্য যে কাউন্সিলর, সবাই এসে রাস্তা অবরোধ করে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং রাস্তা অবরোধ চলছে। এই মুহূর্তে রাস্তা অবরোধ তুলছে পুলিশ এবং একটা লেন পুরো বন্ধ আছে, আর একটা লেন পুরো খালি হয়ে গেছে এবং রাস্তা পরিষ্কার করে খুলে দেওয়া হচ্ছে। এবং এই উত্তেজনা কেন হয়েছিল, কি কারণ হয়েছিল, এখনো বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখন বিজেপির এদের বক্তব্য, যেহেতু এখানে বিজেপির কোনো নেতা গিয়ে আমাদেরকে গালিগালাজ করেছিল, সেই জন্যই আমরা ভাঙচুর করেছে। এটা জনসাধারণ ভাঙচুর করেছে এবং জনসাধারণ আগুন লাগিয়েছে বলে জানা গেছে। কিন্তু সমীর, এই জায়গা থেকে তো প্রশ্ন সামনে আসছে যে তৃণমূল বিজেপির বচসা ঘিরেই পরিস্থিতি এরকম উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরে ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। কিন্তু এই ভাঙচুরের ঘটনার সঙ্গে যারা জড়িত, অর্থাৎ বিজেপি কর্মী, তাদেরকে কোনোভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে? অভিযোগ পাল্টা অভিযোগ তো চলছেই। দেখো, অভিযোগ পাল্টা অভিযোগ, বিজেপির এখনো কাউকে পাওয়া যায়নি। বিজেপির কোনো লোকরা ভাঙচুর করেনি বলে যেটুকুনি জানা গেছে। এবং যেহেতু স্থানীয় কোনো, এটা তৃণমূল কিংবা অন্য কেউ ভেঙেছে এটা না, এই যে স্থানীয় এলাকার লোকেরা, স্থানীয় লোকেরা তাদেরকে গালিগালাজ করার কারণেই এই যে এখানে একটা স্পোর্টস হচ্ছে, খেলা হচ্ছে একটা ক্লাবে পাশেই, একদম শখের বাজারে পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাবের ওখানে খেলা হচ্ছে, সেইখানে গালাগালাজ করেছিল। সেই জন্যই আজকে এই ঝামেলা আর এই উত্তপ্ত বেড়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি সমীর? এই মুহূর্তে পরিস্থিতি থমথমে এলাকা, যেহেতু রাস্তা চলাচল, গাড়ি চলাচল বন্ধ ছিল এবং গাড়ি চলাচল এখন এই মুহূর্তে গাড়ি চলাচল শুরু হয়েছে এবং পুলিশ এমএলএ কে এবং কাউন্সিলরকে বুঝিয়ে রাস্তা ওরা তুলে দিয়েছে এবং রাস্তা এখন এই মুহূর্তে গাড়ি চলাচল শুরু হয়েছে। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বেহালার শখের বাজার, সেখানে বিজেপির সভামঞ্চ এবং সেই সভামঞ্চে ভাঙচুরের অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, তাই নিয়ে তুলকালাম পরিস্থিতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং দমকলের একটি ইঞ্জিন গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে, যেমনটা প্রতিনিধি সমীর আমাদের জানালেন। এই বচসার কারণ কি, এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে, সমীর কি জানা যাচ্ছে? দেখো, গন্ডগোলের সূত্রপাত এখন পর্যন্ত যেটুকুনি বিজেপির লোকেদেরকে আমরা খোঁজাখুঁজি করেছি, বিজেপির একমাত্র একটা লোককে এখানে পাওয়া যাচ্ছে না। এত বড় মঞ্চ করে যেহেতু ঘটনা এখানে প্রোগ্রাম হওয়ার করা ছিল, সেই জন্য বিজেপির কোনো লোককে চিহ্নিত করা যাচ্ছে না। এবং বিজেপির যে কজনকে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু এখনো পর্যন্ত ফোন তুলছে না, কথা বলছে না। যেহেতু এই ক্লাবের একটা ছেলেকে, সদস্যদেরকে গালাগালি দেওয়া হয়েছিল, যেহেতু স্পোর্টস হচ্ছে, সেই জন্য জনসাধারণ এখানকার যারা ছিল তারাই এসে নাকি ভাঙচুর করেছে এবং তারাই নাকি আগুন জ্বালিয়েছে বলে জানা গেছে। তাহলে সমীর, যাদের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ, তাদের পরিচয় কি? তাদের পরিচয় একটাই স্থানে, তারা এই মুহূর্তে যে আমাদের বিধায়িকা আছে রত্না চ্যাটার্জি, এবং উনি এখন এই মুহূর্তে খালি একটাই কথা বলছে, স্থানীয় ছেলেরা করেছে, এখানকার লোকেরা করেছে, বিজেপি যেভাবে গালিগালাজ করছে চারদিকে, এই জন্যই তার আজকে ফলপ্রসূ হয়েছে। এই গালিগালাজ না যদি করতো, তাহলে এতদিন এখানে প্রোগ্রাম হচ্ছে, এতদিন কত মিটিং করছে বিজেপি, কোনো জায়গায় ভাঙচুর হয়নি। কেন আশঙ্কায় ওরা এদেরকে স্থানীয়দেরকে গালাগালি দিল, সেইটা নিয়েই উত্তেজিত হয়ে জনতা ভাঙচুর করেছে বলে জানাচ্ছি। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আগুন লাগিয়ে দিয়েছে। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি, প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসছিলাম
যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে ওড়িশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হব। সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা তৃণমূলের বক্তব্য শুনলাম, কিন্তু বিজেপির তরফ থেকে কি দাবি করা হচ্ছে? সমীরের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব, তবে আপনাদেরকে জানাই সভা মঞ্চের কাছে ক্লাবে খেলা চলাকালীন হামলা, বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগে সরব তৃণমূল। ঠিক কি ঘটনা ঘটেছিল বেহালার শখের বাজারে? বিজেপির সভা মঞ্চ এবং সেই সভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ সামনে আসে, যা নিয়ে তুলকালাম পরিস্থিতি হয়, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তারপরে পথ অবরোধ করা হয়, যেমনটা প্রতিনিধি সমীর আমাদের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে সেই পথ অবরোধ তোলা হয়েছে, অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা যে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি সেখানে সমীরের সঙ্গে আমরা সমীরের সঙ্গে পরে যোগাযোগ করব। এই মুহূর্তে আপনাদেরকে জানাই সভা মঞ্চের কাছে ক্লাবে খেলা চলছিল এবং সেই খেলা চলাকালীনই আচমকাই হামলা, এমনটাই অভিযোগ সামনে আসছে। অভিযোগ কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগে সরব তৃণমূল। সমীর আমাদের সঙ্গে রয়েছেন, আবারও সমীরের সঙ্গে যোগাযোগ করব। সমীর, বিজেপির বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগে সরব তৃণমূল, বিজেপির অবস্থান কি? বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিজেপির আমরা যারা আছে, বিজেপির যারা স্থানীয় যারা আছে এবং এই যারা অনুষ্ঠানে এই যে প্রোগ্রামটা করছিল, সেই বিজেপির কর্মীদেরকে আমরা অনেকবার ফোন করেছি কিংবা খোঁজাখুঁজি করছি, তারা কিন্তু নেই। এই মুহূর্তে এখানে বিজেপির একটা লোককে, একটা সদস্যকেও পাওয়া যাবে না, মানে যায়নি। এবং যে এখানকার পুলিশ আছে এবং রাস্তা চলাচল শুরু হয়ে গেছে। ফোনে যোগাযোগ করা হলেও বিজেপির তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদম একদম একদম। আপনাদেরকে জানিয়ে রাখি, বরিশা ক্লাবের টুর্নামেন্ট এবং সেখানে ক্লাবে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বচসা, সেই বচসা ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয় শখের বাজার। বেহালার শখের বাজারে তুলকালাম পরিস্থিতি হয়। যে ছবি আপনারা দেখছেন, বিজেপির সভামঞ্চে আগুন ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থলে দমকল পুলিশ বাহিনী। সভামঞ্চের কাছে ক্লাবে খেলা চলাকালীনই আচমকায় হামলা, এমনটাই অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন ঢাল ঢালছে, আগুন লাগিয়ে দিয়েছে। আর নজর রাখবো এবার দাসপুরের দিকে। রোগী মৃত্যু এবং রোগীর মৃত্যুতে দাসপুরে ধুন্ধুমার পরিস্থিতি। দাসপুরের নার্সিংহোমে ভাঙচুর হামলা চালানো হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দাসপুরে সেখানে একটি নার্সিংহোমে এভাবেই ভাঙচুর করা হয়, হামলা করা হয়। রোগী মৃত্যুর জেরে দাসপুরে ধুন্ধুমার পরিস্থিতি একটি নার্সিংহোমে। সুকান্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুকান্তর কাছে যাব। সুকান্ত, যে ছবি আমরা দেখছি, রোগী মৃত্যুতে রীতিমতো ভাঙচুর হামলা চালানো হয় নার্সিংহোমে, গাফিলতির অভিযোগ কি সরাসরি নার্সিংহোমের বিরুদ্ধে? এবং পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো, যে যারা এই হামলার সাথে জড়িত, যারা নার্সিংহোমে এভাবে ভাঙচুর চালিয়েছে, তাদের কি কোনোভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে? একদমই। দেখো, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন এলাকার মানুষ। কারণ সুশান্ত মাঝি, যার বয়স 17 থেকে 18 বছর, সেই যুবক গতকাল তার একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছিল এবং তাতে তার একটি হাত ভেঙে যায় এবং তারপরেই এই নার্সিংহোম, আমরা সেই নার্সিংহোমের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি, সেই নার্সিংহোমে কিন্তু অস্ত্রোপচার হয় আজকে দুপুরে। আর তারপরেই কিন্তু দীর্ঘক্ষণ পরে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের জানাচ্ছিলেন না কি পরিস্থিতি আছে, কিন্তু সেই সময় ওই যুবকের মৃত্যু ঘটে বলে অভিযোগ এবং তারপরেই উত্তেজিত জনতা তারা কিন্তু জমায়েত হয় এবং তারা একটা নার্সিংহোম ভাঙচুরের চেষ্টা চালায়। সেই সময় কিন্তু পুলিশ কর্মীরাও অল্প সংখ্যায় ছিলেন, তারা বাধা দিতে থাকে এবং তারপরে
পরেই 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে ঘটনায় এবং 2 জন সংবাদ মাধ্যমের কর্মীও কিন্তু আহত হয়েছে। এখনো পর্যন্ত এলাকায় কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে, বেশ কয়েকজনকে এখনো পর্যন্ত পুলিশ ধরে আটক করেছে, আটক করে তাদেরকে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ওই যুবকের মৃতদেহ ঘাটালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকার মানুষ কিন্তু অভিযোগ তুলছেন যে সুশান্ত মাঝির তার চিকিৎসার গাফিলতির ফলে এই যুবকের মৃত্যু হয়েছে বলে তারা কিন্তু দাবি তুলছেন, আর তাতেই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তারা। কিন্তু পুলিশ প্রশাসনের উপরে যেহেতু আক্রমণ চালানো হয়েছে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কিন্তু হামলায় আহত 3 পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন, হামলার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, আর এবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে সেখানে আত্মঘাতী। আগেও এসআইআর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। শরদিন্দু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো, মৃত ব্যক্তির নাম হচ্ছে মিলন রায়। তিনি খণ্ডঘোষের আমরাল গ্রামের বাসিন্দা এবং তার 21 তারিখ তাকে এসআইআর ডাকা হয়েছিল 21 জানুয়ারি এবং 20 তারিখ তিনি আত্মহত্যার চেষ্টা করেন বিষ খেয়ে। এরপরে তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও 23 তারিখে রেল লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দেন বাড়ির কাছেই এবং তাতে তার মৃত্যু হয়। পরিবার এবং গ্রামবাসীরা, প্রতিবেশীরা তারা বলছেন যে এই যে নোটিশ, সেই নোটিশ আসার পর থেকেই তিনি আতঙ্কিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন, কারণ তার পদবী রায় হলো তার বাবার পদবী ছিল বাগজি। সে কারণে তাকে ওই শুনানি কেন্দ্র থেকেই পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই আতঙ্কে তিনি ভুগছিলেন এবং সেই আতঙ্কের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি করছেন তার পরিবার এবং আত্মীয় পরিজনরা। বেশ, যখন থেকে কাগজ করতে লাগলো তখন থেকে ও একটা ভয় খেয়ে গেল। বিডিও অফিসে ডাক দিয়েছিল হিয়ারিং এর দিনে, কাল যেন হিয়ারিং, আজকে ও বিষ খেয়ে ফেললো। আমি হিয়ারিংয়ে গেলে ওইখান থেকে যদি আমাকে টেনে নিয়ে গাড়ি চাপিয়ে নিয়ে বাংলাদেশ চলে যায় তাইলে আমাকে কেউ বাঁচাতে পারবি? ছেলেটা চলে গেল, কাঁচা জীবনটা লাইনের পথে দিয়ে দিল, কেউ আগুলে রাখতে পারলাম না। অন্যদিকে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। হৃদরোগে আক্রান্ত হয়ে নিবাস সরকারের মৃত্যু। 2002 সালের নাম নেই নিবাস ও তাঁর স্ত্রীর। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, দিকে দিকে এই অভিযোগ বারবার সামনে আসছে, এসআইআর আতঙ্ক, হিয়ারিং এর আতঙ্ক, আর তারপরে মৃত্যুর অভিযোগ। নিবাস সরকার, তার পরিবার কি অভিযোগ করছেন? সরাসরি এই এসআইআরকেই আক্রমণ করছেন এবং তাদের পরিষ্কার বক্তব্য যে এসআইআর এর কারণে রীতিমতন আতঙ্কে ভুগছিলেন নিবাস সরকার। যখন 2002 সালে ভোটার তালিকা তৈরি হয় সেই সময় পরিবারের বড় অংশই কিন্তু কর্মসূত্রে বাইরে ছিলেন, এই রাজ্যে ছিলেন না। তারা যখন ফিরে আসেন তখন 2000 সাল পেরিয়ে গেছে। 2005 সালে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম উঠেছিল, কিন্তু যখন নতুন করে এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখন কিন্তু দেখা যাচ্ছে যে 2002 এর তালিকায় যাদের নাম রয়েছে সেটাকেই গুরুত্ব দিচ্ছে কমিশন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নিবাস বাবুর যে ছেলে রয়েছে তার কিন্তু ভোটার তালিকায় নাম পরিবর্তিত ওঠে, কিন্তু তার যে বাবার যে প্রমাণপত্র, অর্থাৎ বাবা এবং মায়ের যে ভোটার তালিকা 2002 সালে নাম না থাকার কারণে কিন্তু তাকে দুবার শুনানিতে ডাকার পর ভোটার তালিকায় নাম এবং অন্যান্য প্রমাণপত্র, 6টি প্রমাণপত্র তার ছেলে অনেক জমা করেছিল, কিন্তু তাতেও কাজ না হয় আগামী 27 তারিখ পুনরায় তাকে হিয়ারিং অর্থাৎ শুনানির জন্য ডেকেছিল। তা নিয়ে কিন্তু নিবাস চরম একটা উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে ভুগছিলেন। তার না হয় এই অবস্থা হয়েছে, কিন্তু তার ছেলের ভবিষ্যৎ কি হবে, তার ছেলে কোথায় যাবে, এরকম একটা দুশ্চিন্তার জায়গায় কাজ করছিল তার মনের মধ্যে। গতকাল সকাল থেকে তিনি দফায় দফায় অসুস্থ হয়ে পড়লেন। রাতে তাকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল, সেখান থেকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়, আজকে তার মৃত্যু হয়েছে। এবং ঘটনার জন্য কিন্তু এসআইআর যে প্রক্রিয়া তাকেই কিন্তু সরাসরি ভাবে এবং দায়ী করছে তার পরিবার এবং আত্মীয়রা। তাদের বক্তব্য যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা হচ্ছে, সেই আতঙ্কে কিন্তু একটা মানুষকে পেয়ে নিল। অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটছে তারই পুনরাবৃত্তি ঘটলে এখানে। কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম মালদার হরিশ্চন্দ্রপুরে, সেখানে দাদুর কবরের মাটি নিয়ে নাতি পৌঁছে গেছেন হিয়ারিং সেন্টারে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এবার আপনাদের দেখাবো নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেখানে মাথায় ট্রাঙ্ক নিয়ে এসআইআর শুনানিতে পৌঁছেছেন শেখ সাইফুদ্দিন। ছবিটা দেখাই আগে আপনাদের, দেখুন মাথায় ট্রাঙ্ক নিয়ে শেখ সাইফুদ্দিন তিনি পৌঁছেছেন। কি রয়েছেন এই ট্রাঙ্কে? যাবতীয় কাগজপত্র ট্রাঙ্কে ভরে শুনানিতে পৌঁছেছেন এই বৃদ্ধ। বাড়ি থেকে ডকুমেন্টস পুরো নিয়ে এসেছে, ঠিক আছে? বাড়ি থেকে কাগজ নিয়ে এসেছে। আপনার ছেলে মেয়ে কজন? 7 জন।
এসআইআর এর শুনানি নিয়ে চারিদিকে যখন নানা কাণ্ড ঘটে চলেছে, তখন নন্দীগ্রামে আজ দেখা গেল এক অবাক করা ঘটনা। মাথায় ট্রাঙ্ক নিয়ে এভাবেই শেখ সাইফুদ্দিন তিনি পৌঁছে গেছেন এসআইআর শুনানিতে। এই ট্রাঙ্কে কি রয়েছে? যাবতীয় কাগজপত্র ট্রাঙ্কে ভরে শুনানিতে পৌঁছলেন এই বৃদ্ধ। যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে এসেছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নেবে। আচ্ছা আচ্ছা।